হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অল। তো আজকে আমরা নিটের যে ক্লাসটা করছি তাদের 3টে ক্লাস করিয়েছি। 3টে ক্লাসের মধ্যে তোমাদের ভেক্টর পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে, ক্লাসগুলো অবশ্যই দেখে নাও। তো তার সঙ্গে নিউমেরিক্যালসও প্র্যাকটিস করে দিয়েছি এবং পরে আমরা এগুলো আবার রিভিশন করব যাতে ভুলে না যায়। ঠিক আছে, বাট তার সঙ্গে সঙ্গে আমরা সিলেবাসটাও ধীরে ধীরে এগোবো। তারা যারা হচ্ছে যে নিট দিচ্ছ নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমাদের দেখো অনেক হেল্প হবে। ঠিক আছে, দেখো এবার ফার্স্ট হচ্ছে যে ইউনিট অ্যান্ড ডাইমেনশন পড়তে গেলে প্রথম আমাদের জানতে হবে যে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলে? ঠিক আছে, যেটাকে আমরা বাংলায় বলি ভৌত রাশি। ঠিক আছে, তাহলে ফিজিক্যাল কোয়ান্টিটি মানে যেগুলোকে আমরা মেজার করতে পারি। ঠিক আছে, যেমন ধরো মাসকে আমরা মেজার করতে পারি, কোনো একটা জিনিসের ভলিউম তাকেও আমরা মেজার করতে পারি, কোনো একটা অবজেক্টের উপর কতটা ফোর্স দিচ্ছি আমি, সেটাও আমি মেজার করতে পারি। তাহলে এগুলো সবই হচ্ছে যে ফিজিক্যাল কোয়ান্টিটি। এবার এই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে দুটো ভাগে আমি ডিভিশন করব। একটা হচ্ছে ডিরেকশনের উপর ডিপেন্ড করে, মানে অভিমুখের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে বেসিস অফ ডিপেন্ডেন্সি। তাহলে বেসিস অফ ডিরেকশন আর একটা হচ্ছে বেসিস অফ বেসিস অফ ডিপেন্ডেন্সি। এবার বেসিস অফ ডিরেকশনের উপর আমরা ফিজিক্যাল কোয়ান্টিটিকে দুটো ভাগে ডিভাইড করব। একটা হচ্ছে স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। একটা স্কেলার আর একটা হচ্ছে ভেক্টর। আর বেসিস অফ ডিপেন্ডেন্সির উপর ডিপেন্ড করে এটাকে আবার দুটো ভাগে ডিভাইড করব। একটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর একটা আমার হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটিস। এবার স্কেলার মানে জানি যে যাদের অনলি ম্যাগনিটিউড আছে, নো ডিরেকশন, তাদেরকে আমরা বলি স্কেলার। আর ভেক্টর মানে যার ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন দুটোই আছে আর তার সঙ্গে হচ্ছে ভেক্টর অ্যালজেব্রা ফলো করে চলে, তাদেরকে আমরা কি বলি? ভেক্টর বলি। তাহলে সেই ফিজিক্যাল কোয়ান্টিটি গুলো আমরা ভেক্টর বলি। যেমন ধরো ফোর্স, এটা হচ্ছে একটা ভেক্টর, কারণ এর ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে এবং ভেক্টর অ্যালজেব্রা ফলো করে। তাহলে ফোর্স হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। বাস মাস যদি আমি বলি, মাসের কোনো ডাইরেকশন নেই। 2 কেজি মাস যদি তুমি মাপো, এর কোনো ডাইরেকশন নেই। ডাইরেকশন নেই যেহেতু, সেহেতু মাস হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ভলিউম, ভলিউম হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। ভলিউমের কোনো পার্টিকুলার ডাইরেকশন নেই, তাহলে ভলিউম হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। তো এরকম আমরা সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোকে স্কেলার অ্যান্ড ভেক্টরের মধ্যে ডিভাইড করতে পারি। আর একটা আছে টেন্সার, বাট তোমাদের এখন টেন্সার লাগবে না। নেক্সট হচ্ছে ফান্ডামেন্টাল অ্যান্ড হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটিস। ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস যে মানে হচ্ছে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, কি ওয়ার্ড গুলো ভালো করে মনে রাখবে, তাহলে ঠিক আছে একদম কি বলে শর্টকাটে তোমার কাজ শেষ হয়ে যাবে। ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে কি, এটা কারো উপর ডিপেন্ড করবে না। কারো উপর ডিপেন্ড করবে না। টোটাল 7টা আছে আর তার সঙ্গে দুটো রয়েছে সাপ্লিমেন্টারি, মানে টোটাল 9টা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস রয়েছে। আর ডিরাইভ কোয়ান্টিটিস বাকি সবগুলো হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটিস। ঠিক আছে, পরে আমরা দেখবো যে এই 9টা কি কি রয়েছে। সেই 9টা তোমরা এতেও পড়েছো, কি বলে মাধ্যমিকেও পড়েছো বা ক্লাস 10এও পড়েছো যে এই 9টা কি কি। বেশ, তাহলে 9টা একবার আমি বলে দিচ্ছি। প্রথমটা হচ্ছে মাস। মাসের এসআই ইউনিট গুলো সব মনে রাখবে, কেজি। তারপরে হচ্ছে তোমার লেন্থ, এটার এসআই ইউনিট হচ্ছে মিটার। তারপরে হচ্ছে তোমার টাইম, এটার এসআই ইউনিট কি? সেকেন্ড। তারপরে হচ্ছে টেম্পারেচার, এটার এসআই ইউনিট হচ্ছে কেলভিন। তারপরে হচ্ছে লুমিনিয়াস ইন্টেন্সিটি, আলোর তীব্রতা। ঠিক আছে, ইন্টেন্সিটি, এটার ইউনিট কি? এটার ইউনিট হচ্ছে ক্যান্ডেলা, এটাকে আমরা সিডিডি লিখি। 6 হচ্ছে ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক কারেন্টের ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। আর 7 হচ্ছে কোয়ান্টিটি অফ ম্যাটার, মানে পদার্থের পরিমাণ, কোয়ান্টিটি অফ ম্যাটার। কোয়ান্টিটি অফ ম্যাটার এটার হচ্ছে তোমার মোল। ঠিক আছে, তাহলে এই হচ্ছে 7টা আমার ফান্ডামেন্টাল। আর তার সঙ্গে দুটো সাপ্লিমেন্টারি রাখবো, মানে এর সঙ্গে দুটো সাপ্লিমেন্টারি রাখা হয়।
সেটাও ফান্ডামেন্টালের মধ্যে পড়ছে। একটা হচ্ছে অ্যাঙ্গেল, যেটার এসআই ইউনিট হচ্ছে আমার রেডিয়ান, আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যেটার এসআই ইউনিট আমার হচ্ছে স্টেরিডিয়ান। স্টেরিডিয়ান, ঠিক আছে? তাহলে এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, মনে রাখতে হবে। এইবার দেখো, কোনো একটা যদি আমার কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করতে হয়, তাহলে অবশ্যই একটা ইউনিট লাগবে, ঠিক আছে? অবশ্যই আমার একটা ইউনিট লাগবে। যেমন ধরো আমি বললাম একটা অবজেক্টের মাস হচ্ছে 2, মাস 2 মানে এটা কথাটা ইনকমপ্লিট। আমি যখন বলবো মাস হচ্ছে 2 কেজি, তখন হচ্ছে কথাটা কমপ্লিট হলো। তাহলে কোনো ফিজিক্যাল কোয়ান্টিটিকে মেজার করতে গেলে একটা ইউনিট লাগবে। তাহলে আমি এরকম লিখতে পারি যে ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে যদি আমি কিউ বলি, তাহলে তার একটা নিউমেরিক্যাল ভ্যালু থাকছে ইনটু ইউনিট, এভাবে লেখা যেতে পারে। যেমন ধরো আমি বললাম যে কোনো একটা অবজেক্টের মাস হচ্ছে 2 কেজি, তাহলে তুমি সেটা লিখবে কি করে? মাস, তাহলে এটাই দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি, টুটা হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, আর ইউটা হচ্ছে ইউনিট, 2 কেজি। তাহলে এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এখান থেকে মনে রাখবে যে ফিজিক্যাল কোয়ান্টিটি ইকুয়াল টু হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু ইনটু ইউনিট। তাহলে আমি ধরো তোমাকে বললাম যে 1 কেজি মাস আর 1000 মাস, 1000 গ্রাম মাস, এই দুটো কি ডিফারেন্ট? না, এই দুটো ডিফারেন্ট না। এদের কোয়ান্টিটিটা যদি আমরা দেখি, তাহলে 1 কেজি যদি তোমাকে আমি রাইস দিই, আর 1000 গ্রাম যদি আমি তোমাকে রাইস দিই, তার মানে তোমাকে আমি একই অ্যামাউন্ট রাইস দিচ্ছি, কিন্তু এখানে ইউনিট সিস্টেমটা আলাদা, ঠিক আছে? তাহলে কোয়ান্টিটিটা এক থাকবে, কিন্তু ইউনিট সিস্টেমটা আলাদা হওয়ার জন্য নিউমেরিক্যাল ভ্যালুটাও আমার আলাদা হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি লিখতে পারি যে n1 u1 ইকুয়ালস টু n2 u2। কোয়ান্টিটিটা আমার এক থাকছে, তাহলে প্রথম কেসে আমি যদি গ্রামে বলি, গ্রামে আমার হচ্ছে এটা n1, এটা u1, আর যখন আমি কেজিতে বলছি তখন এইটা হচ্ছে n2, এটা হচ্ছে u2। তাহলে এইভাবে লেখা যেতে পারে। যতগুলো ইউনিট সিস্টেমই থাকুক না কারণ আমরা পর পর এভাবে লিখতে পারি, n3u3, ঠিক আছে? কোয়ান্টিটিটা আমার এক থাকবে, এভাবে চলতে থাকবে। এবার কোনো একটা ইউনিটে, কোনো একটা ফিজিক্যাল কোয়ান্টিটি মেজারমেন্ট করতে গেলে আমরা জানি ইউনিট সিস্টেম আছে, বা ইউনিট সিস্টেমটার মধ্যে তোমাদের টোটাল 4টি ইউনিট সিস্টেম আছে, তার মধ্যে অনলি সিজিএস আর এসআইটাকে আমরা পড়বো, ঠিক আছে? আর বাকি এফপিএস এবং এমকেএস এই দুটোকে এখন আর সেরকম ইউজ করা হয় না বলে এখান থেকে সেরকম কোশ্চেন আসেও না। বেশ, এইবার দেখো অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল যদি আমরা দেখি, তাহলে অ্যাঙ্গেল জিনিসটা কি? আমরা জানি যে অ্যাঙ্গেল সবসময় একটা প্লেনে থাকে। তাহলে এইটাকে আমি থিটা দিয়ে যদি লিখি, তাহলে এইখানে প্রথমে ধরো একটা পার্টিকেল এইখানে ছিল, আফটার টাইম টি পার্টিকেলটা এইখানে চলে এসছে, তাহলে পার্টিকেলটা এই যে সেন্টার আছে, সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে থিটা। থিটাটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে বলি আর্ক, আর এইখান থেকে এটা হচ্ছে রেডিয়াস। তাহলে অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস, এই হচ্ছে আমার অ্যাঙ্গেলের ফর্মুলা। অ্যাঙ্গেল ইকুয়ালস টু আর্ক বাই রেডিয়াস। এটা এই অ্যাঙ্গেলটা সবসময় একটা প্লেনে থাকবে, সেই জন্য এটাকে আমরা প্লেন অ্যাঙ্গেলও বলতে পারি। এইবার এখানে অ্যাঙ্গেল কনভার্সনে মনে রাখবে যে 180 ডিগ্রি মানে হচ্ছে পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। তাহলে যখন তোমাকে ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্ট করতে বলবে, তখন এই রুলটা তোমাকে ইউজ করতে হবে, মানে পাই বাই 180 দিয়ে ডিগ্রিকে মাল্টিপ্লাই করে দিলেই সেটা হচ্ছে রেডিয়ানে চলে যাবে। নেক্সট আমরা পড়বো সলিড অ্যাঙ্গেল, ঠিক আছে? সলিড অ্যাঙ্গেল মানে হচ্ছে এটা 3D, ঠিক আছে? 3D অ্যাঙ্গেল। 3D অ্যাঙ্গেল যদি হয়, যেমন ধরো এই একটা স্ফিয়ার, স্ফিয়ার মানে ধরো একটা ফুটবলটা একটা 3D ফিগার। তাহলে এই ফুটবলের কোনো একটা জায়গা, ধরো এরকম জায়গায় এইটা সেন্টারে কত অ্যাঙ্গেল তৈরি করছে, কত সলিড অ্যাঙ্গেল তৈরি করছে, সেটা আমি দেখতে চাইছি। তাহলে এখান থেকে এটা কানেক্ট করো। তাহলে এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা আমার একটা 3D মানে একটা চোঙের মতো হবে, শঙ্কুর মতো হবে। তাহলে এখানে যে এরিয়াটা তৈরি করছে, সেই এরিয়াটাকে যদি আমি এ বলি,
আর এই যে স্ফিয়ারটা রয়েছে, স্ফিয়ারটার রেডিয়াসটাকে যদি আমি আর বলি, তাহলে সলিড অ্যাঙ্গেলটাকে লেখা হয় ওমেগা দিয়ে। তাহলে সলিড অ্যাঙ্গেলের ভ্যালুটা হবে এরিয়া বাই হচ্ছে এখান থেকে যে ডিস্টেন্স তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা। সলিড অ্যাঙ্গেলের ফর্মুলা মানে হচ্ছে যে এরিয়াটা সেন্টারে সলিড অ্যাঙ্গেল তৈরি করছে সেই এরিয়াটা বাই হচ্ছে সেই সেন্টার থেকে সেই এরিয়াটা ডিস্টেন্স, মানে আর এর স্কোয়ার। এর ইউনিট তো আমি আগে বলে দিয়েছি, স্টেরিডিয়ান। এরপরে দেখো যেটা আছে সেটা হচ্ছে যে ডাইমেনশন। এরপরে যেটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে ডাইমেনশন। ডাইমেনশন বের করতে বলবে। ডাইমেনশন মানে কি? ডাইমেনশন মানে কোনো একটা জিনিসের পাওয়ারে যেটা লেখা থাকবে সেটা হচ্ছে ডাইমেনশন। যেমন ধরো আমি ফোর্সকে এইভাবে লিখতে পারি যে ফোর্স ইকুয়াল টু, কিছু কিছু ডাইমেনশন তোমাকে মনে রাখতে হবে। যেমন ধরো আমরা মাসকে হচ্ছে এম দিয়ে লিখবো। প্রথম হচ্ছে আমরা মাসকে এম দিয়ে লিখি, এগুলো একদম আগের ক্লাসের জিনিস, ঠিক আছে, তাও আমি বলছি। ঠিক আছে, মাসকে আমরা কি দিয়ে লিখি? এম দিয়ে লিখি। লেন্থকে আমরা এল দিয়ে লিখি। টাইমকে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি। তো এই তিনটে আমার মেন লাগে। ঠিক আছে, এবার আমি যখন ডাইমেনশন লিখবো, ধরো ফোর্সের ডাইমেনশন লিখছি, ফোর্সের ডাইমেনশনটা মুখস্থ রাখবে এম এল টি টু দি পাওয়ার -2। তাহলে এম এর পাওয়ারে যেটা আছে সেইটা হচ্ছে এখানে এম এর ডাইমেনশন। তাহলে এম এর পাওয়ারে কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে এম এর ডাইমেনশন হচ্ছে 1। এল এর পাওয়ারে 1 আছে, এল এর ডাইমেনশন 1। টি এর পাওয়ারে -2 আছে, তার মানে টি এর ডাইমেনশন হচ্ছে -2। তাহলে ইফেক্টটা মনে রাখবে, ওয়ার্ক ডানের হচ্ছে ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ফোর্স হচ্ছে এম এল টি টু দি পাওয়ার -2 ইনটু হচ্ছে তার সঙ্গে এল, এটা হয়ে যাবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2। ফোর্স আর ওয়ার্ক ডান দুটোই তোমার মনে থাকবে। বেশ, এবার আমি তোমাকে ধরো বললাম যে ডাইমেনশন বের করো ডেনসিটির, তাহলে তখন তোমাকে যে কোনো একটা ফর্মুলা ইউজ করতে হবে। তাহলে আমরা জানি যে ডেনসিটির ফর্মুলা হচ্ছে, ডেনসিটিকে যদি আমরা ডি দিয়ে লিখি, ডেনসিটিকে যদি আমরা ডি দিয়ে লিখি, তাহলে তার ফর্মুলা হচ্ছে মাস বাই ভলিউম। এবার মাসের হচ্ছে এম দিয়ে লিখি আমরা ইয়েটাকে, মাসের যে ডাইমেনশনের যে নোটেশনটা হয় সেটা আমি এম দিয়ে লিখি। আর ভলিউম মানে হচ্ছে যে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, তার মানে 3 বার লেন্থ আছে, তাহলে এল কিউব হয়ে যাবে। তাহলে এখানে এম, এটা উপরে তুললে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে এম এল টি টু দি পাওয়ার -3। তাহলে ডেন্সিটির ডাইমেনশন হয়ে গেল এম এল টি টু দি পাওয়ার -3। এইবার দেখো কিছু কিছু কোয়ান্টিটিস আছে যেগুলোর কোনো ডাইমেনশন থাকবে না। যদি সেম সেম ফিজিক্যাল কোয়ান্টিটির রেশিও হয় তার কখনো ডাইমেনশন থাকে না। যেমন যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তোমরা পড়ে এসছো, যেটাকে আলোর প্রতিসরাঙ্ক বলা হয়, সেই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা হচ্ছে স্পিড অফ লাইট ইন ভ্যাকিউম বাই স্পিড অফ লাইট ইন এনি মিডিয়াম। তাহলে দুটোই স্পিডের রেশিও, তাহলে স্পিডের যে ডাইমেনশন সেটা হচ্ছে এল টি টু দি পাওয়ার -1, নিচেরটাও এল টি টু দি পাওয়ার -1, তাহলে একে অন্যকে ক্যান্সেল করে দেবে। তাহলে যখন দুটো সেম ফিজিক্যাল কোয়ান্টিটি রেশিও হবে তাদের কোনো ডাইমেনশন হয় না। যেমন এক্সাম্পল আমি একটা বললাম, তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, এছাড়াও রিলেটিভ যদি থাকে, রিলেটিভ ডেন্সিটি, ঠিক আছে, এইগুলোর কোনো ডাইমেনশন হবে না। ঠিক আছে, এবার কিছু কিছু ফিজিক্যাল কোয়ান্টিটি আছে যেগুলো ফিজিক্যাল কোয়ান্টিটিটা আলাদা কিন্তু ডাইমেনশনটা সেম। তার মধ্যে সব থেকে ভালো এক্সাম্পল যেটা তোমার মনে রাখতে হবে সেটা হচ্ছে স্ট্রেস আর হচ্ছে প্রেশার। এই দুটোই হচ্ছে আমার ডাইমেনশন সেম। ডাইমেনশন আমি যদি দেখি, দুটোরই ডাইমেনশন হবে, প্রেসারের ডাইমেনশন কি হয়? ফোর্স বাই এরিয়া। ফোর্সটা আমি তোমাকে মুখস্থ রাখতে বলেছি, এম এল টি টু দি পাওয়ার -2, আর এরিয়া হচ্ছে এল স্কোয়ার, এটা দাঁড়াচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। আর স্ট্রেসের ডাইমেনশনও এটা হয়, সেম হয়। তাহলে এই জিনিসটা, স্ট্রেসটা কি জিনিস সেটা আমরা পরে ইলাস্টিসিটি চ্যাপ্টারে পড়বো। বাট এখন যেহেতু ডাইমেনশন পড়ছি, অনলি এই জায়গাটা মনে রাখো যে স্ট্রেস অ্যান্ড প্রেসারের ডাইমেনশন হচ্ছে সেম হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল যেটা এক্সামে আসে। এইবার দেখো, হতে পারে যে এরকম হতে পারে যে ডাইমেনশন নেই, তাহলে ডাইমেনশন লেস কিন্তু ইউনিট আছে, কিন্তু ইউনিট আছে। যেমন এক্সাম্পল হচ্ছে এক্ষুনি যেটা পড়ে এলাম, অ্যাঙ্গেল আর হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এই দুটোর কোনো ডাইমেনশন নেই কিন্তু এদের ইউনিট আছে। তুমি দেখলে থিটার ইউনিট হচ্ছে রেডিয়ান,
আর সলিড অ্যাঙ্গেলের ইউনিট হচ্ছে স্টেরিডিয়ান। তা দুজনেরই ইউনিট আছে কিন্তু ডাইমেনশন নেই। থিটার ফর্মুলা কি ছিল? আর্ক বাই রেডিয়াস। তাহলে আর্ক মানে লেন্থ, আবার এটাও লেন্থ, তাহলে লেন্থ লেন্থ ক্যান্সেল হয়ে যাবে, তাহলে নো ডাইমেনশন। কিন্তু উল্টোটা হবে না, কিন্তু উল্টোটা হবে না, ডাইমেনশন আছে কিন্তু ইউনিট নেই, এরকম পসিবল না। এইবার চলো কিছু কোয়ান্টিটির আমরা ডাইমেনশন। তার আগে আমি একটা জিনিস বলে দিই যে প্রিন্সিপাল অফ হোমোজিনিটি। প্রিন্সিপাল অফ হোমোজেনিটি, প্রিন্সিপাল অফ হোমোজেনিটি মানে কি? কোনো একটা ইকুয়েশন যদি আমি লিখি, যেমন ধরো ফিজিক্সে একটা কমন ইকুয়েশন হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, এটার সঙ্গে অনেকেই পরিচিত আছো, এটা তোমরা ক্লাস 9-এ বা 10-এ পড়েছো অনেকেই। সবাই কি পড়তে হয়েছে ইকুয়েশনটা? বেশ, এইবার প্রিন্সিপাল অফ হোমোজেনিটি কি বলছে যে যখন আমরা অ্যাডিশন বা সাবট্রাকশন করব তাদের ডাইমেনশন গুলো সেম হবে। এইটার ডাইমেনশন সেম হবে উইথ এইটার ডাইমেনশন। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশন তো ইকুয়াল হবেই, তার সঙ্গে প্লাস দিয়ে আমরা যে টার্মগুলো লিখবো সেগুলোর ডাইমেনশনও সেম হবে। তো দেখো এইখান থেকে আমি যদি তোমাকে ইউ এর ডাইমেনশন বের করতে বলি তাহলে কি হবে? তাহলে আমরা জানি যে এস মানে হচ্ছে লেন্থ, তাহলে ইউ টি মানেও লেন্থ হবে, তাহলে ইউ টি ডাইমেনশন কি হবে? লেন্থ হবে। তাহলে ইউ এর ডাইমেনশন কি হবে? লেন্থ বাই হচ্ছে টাইম হবে, তার মানে কি হবে? এল টি টু দি পাওয়ার -1। এবার আমি তোমাকে একটু অন্যরকম দিচ্ছি। ধরো তোমাকে আমি দিলাম ভ্যান ডার ওয়াল ইকুয়েশন, এইটা। এইবার এখান থেকে তো আমি তোমাকে বললাম এ অ্যান্ড বি এর ডাইমেনশন বের করো, তা তুমি কিভাবে বার করবে? তা দেখো এই টার্মটা প্লাস হয়ে আছে, তার মানে পি এর যা ডাইমেনশন হবে এ বাই ভি স্কোয়ার সেম ডাইমেনশন হবে। তাহলে আমরা লিখতে পারি ডাইমেনশন অনুযায়ী লিখতে পারি পি ইকুয়ালস টু এ বাই ভি স্কোয়ার। মাইনাস দেওয়ার দরকার নেই কারণ আমি এখানে ডাইমেনশন বের করছি। বেশ, দাঁড়াও এক মিনিট। হ্যালো, হ্যাঁ সন্ধ্যেবেলা যাবো, সন্ধ্যেবেলায় আমি একটু ব্যস্ত আছি, পরে করছি, দাঁড়াও। হ্যাঁ সন্ধ্যেবেলা নাহলে বিকালবেলায়। বেশ, আমি একটু পরে করছি, আমি একটু পরে করছি না, পরে আমি করছি তোকে ব্যাক। বেশ, তাহলে এখানে দেখো এখান থেকে ইউ ইকুয়ালস টু হচ্ছে এই ইকুয়েশন, সরি কোনটা করাচ্ছি না, এইটা করাচ্ছি না। বেশ, তাহলে পি ইকুয়াল টু এ বাই ভি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমার এ এর ডাইমেনশন বের করতে বলে তাহলে আমি এ ইকুয়ালস টু লিখতে পারি পি ইন্টু ভি স্কোয়ার। এই ভিটা কিন্তু ভেলোসিটি নয়, এই ভিটা হচ্ছে ভলিউম। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পি এর ডাইমেনশন এখনই বের করে এলাম, ফোর্স বাই হচ্ছে এরিয়া। তাহলে ফোর্সের ডাইমেনশন ছিল এম এল টি টু দি পাওয়ার -2 আর এরিয়ার হচ্ছে এল স্কোয়ার, তার মানে এটা ছিল আমার এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2। তাহলে প্রেসারের জায়গায় আমি বসাতে পারি এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইন্টু ভলিউমের স্কোয়ার। তাহলে ভলিউমের ডাইমেনশন হচ্ছে এল কিউব, তার আবার হচ্ছে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে এম এল টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2 ইন্টু এল টু দি পাওয়ার 6। তাহলে এটাকে যদি আমি সিম্পলিফাই করি তাহলে এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2, এইটা হবে আমার পি এর ডাইমেনশন। এম এল টু দি পাওয়ার 5 টি টু দি পাওয়ার -2, এইটা হবে পি এর ডাইমেনশন।
সরি এর ডাইমেনশন পি লিখে দিয়েছি। আর বি এরটা তো খুব ইজিলি বেরিয়ে যাবে, এই দুটো দেখো ইকুয়াল হবে, তাহলে ভি ইকুয়ালস টু বি, তাহলে বি এর ডাইমেনশন ভি এর যা ডাইমেনশন হয় সেম হবে, তাহলে এল কিউব, তাহলে বি এর ডাইমেনশনটা হয়ে যাবে এল কিউব। এইবার দেখো আর একটা করাচ্ছি, ধরো আমি লিখলাম ভি ইকুয়ালস টু এ টি প্লাস বি বাই টি প্লাস সি। এখানে আমি তোমাকে বললাম এ পি অ্যান্ড সি এর হচ্ছে ডাইমেনশন বের করতে। তাহলে এখানে আমি ভিটা বলে দিচ্ছি ভেলোসিটি, টিটা হচ্ছে টাইম, ভিটা ভেলোসিটি, টিটা টাইম। তাহলে দেখো ভি এর সঙ্গে এর ডাইমেনশন ইকুয়াল হবে, তাহলে আমি বলতে পারি এ টি ইকুয়ালস টু ভি, তাহলে এখান থেকে এ ইকুয়ালস টু ভি বাই টি। এবার এখানে ভিটা ভেলোসিটি, তাহলে ভেলোসিটি ডাইমেনশন হয় এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই হচ্ছে টি, তাহলে এখান থেকে কত হবে এল, টিটা উপরে উঠে গেল তাহলে মাইনাস টু, তাহলে এখান থেকে এর যে ডাইমেনশনটা হবে সেটা পেয়ে গেলাম। নেক্সট দেখো বি এর ডাইমেনশন বের করতে হবে, আর হচ্ছে সি এর ডাইমেনশন বের করতে হবে। তাহলে প্রথমে আমরা সি এরটা বের করবো, দেখো এখানে প্লাস হয়ে আছে, তাহলে সি এর ডাইমেনশনটা টি এর সঙ্গে ইকুয়াল হবে, তাহলে সি এর ডাইমেনশন ইজিলি বেরিয়ে গেল। বেশ, এইবার দেখো এই যে কোয়ান্টিটিটা আছে এই কোয়ান্টিটিটা ডাইমেনশন ভি এর সঙ্গে ইকুয়াল হতে হবে, যেহেতু এটা প্লাস দিয়ে রয়েছে, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়ালস টু বি বাই, আর নিচেরটা ডাইমেনশন অনুযায়ী যদি দেখি দুটোই তো টি, দুটোই তো টি, ঠিক আছে, যোগ হবে না এখানে, জাস্ট ডাইমেনশনটা দেখবে, তাহলে এখানে জাস্ট টি, তাহলে এখান থেকে বি ইকুয়ালস টু ভি ইন্টু টি। এবার ভি এর ডাইমেনশন হয় এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, আর এটা তোমার টি, তাহলে বি এর ডাইমেনশন কত হয়ে যাবে এল। তাহলে দেখো সবগুলো ডাইমেনশন আমার এখান থেকে বেরিয়ে গেল। তাহলে হোমোজিনিটি অফ ডাইমেনশন থেকে আমরা যে কোনো ইকুয়েশন থেকে ডাইমেনশন গুলো বের করতে পারি, যে কোশ্চেন গুলো তোমাদের নিচে হচ্ছে আসে। বেশ, এরপর দেখো ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে আমরা ইকুয়েশন কিভাবে বের করি, ডাইমেনশন অ্যানালিসিস থেকে আমরা ইকুয়েশন কিভাবে বের করি। ধরো আমি তোমাকে বলে দিলাম যে একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডটা হচ্ছে কার কার উপর ডিপেন্ড করে, সিম্পল পেন্ডুলামের মাসের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, লেন্থের উপর ডিপেন্ড করে, আর হচ্ছে তার যে মাস লেন্থ অ্যান্ড হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই কোটার উপর ডিপেন্ড করে। আমি তোমাকে এই ইনফরমেশনটুকু শুধু দিয়ে দিয়েছি, দিয়ে বললাম যে ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলাটা বের করো, তো তখন তুমি কিভাবে করবে, তাহলে এই কোটার উপর ডিপেন্ড করে তোমাকে বলে দিয়েছি। তাহলে এই কোটার ডাইমেনশন বের করো না, মাসের ডাইমেনশন এম, লেন্থের ডাইমেনশন এল, আর জি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, অ্যাক্সেলারেশনের ডাইমেনশন হচ্ছে এটা। তাহলে এই কোটার উপর ডিপেন্ড করে বলেছি, কিন্তু কিভাবে ডিপেন্ড করে তুমি সেটা জানো না, তাহলে সেটা ধরে নাও এম এর ওপর আলফা পাওয়ারের সঙ্গে ডিপেন্ড করে, এল এর ওপর বিটা পাওয়ারের সঙ্গে প্রপোর্শনাল, আর জি এর সঙ্গে পাওয়ার, জি এর যে পাওয়ার রয়েছে জি টু দি পাওয়ার গামার সঙ্গে হচ্ছে প্রপোর্শনাল। বেশ, তাহলে প্রপোর্শনালটা তুলে দিলে একটা ইকুয়াল নাও, একটা কনস্ট্যান্ট নিলাম কে, তাহলে এম টু দি পাওয়ার আলফা, এল টু দি পাওয়ার বিটা, এল টু দি পাওয়ার গামা, টি টু দি পাওয়ার মাইনাস টু গামা, এবার ইকুয়াল টু টি। এবার বোথ সাইডের ইয়েগুলো ইকুয়াল করো, পাওয়ার এম 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 গুলো এক জায়গায় করো, এল গুলো এক জায়গায় করো, টি গুলোকে এক জায়গায় করো। এবার বোথ সাইড কম্পেয়ার করো, দেখো এইদিকে শুধু টি রয়েছে আর কিছুই নেই, তার মানে এম এর যে পাওয়ারটা আছে সেটা জিরো, তাহলে আমি বলবো আলফা ইকুয়াল টু জিরো। এদিকে এল নেই, তার মানে এল এর পাওয়ারটাও জিরো, তাহলে এল এর পাওয়ারটা যদি জিরো হয় তাহলে এখানে বিটা প্লাস গামা ইকুয়ালস টু জিরো, আর টি এর পাওয়ারে ওয়ান আছে, তাহলে এই দিক থেকে আমি বলতে পারি
মাইনাস টু গামা ইকুয়াল টু ওয়ান। তাহলে এখান থেকে গামা ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে মাইনাস হাফ, এখান থেকে বিটা ইকুয়ালস টু আমার হয়ে যাচ্ছে মাইনাস গামা, তার মানে হাফ। এবার দেখো আলফা বিটা গামা বেরিয়ে গেল, তাহলে আমি যদি বসিয়ে দিই তাহলে টি ইকুয়ালস টু কে, তাহলে এম টু দি পাওয়ার আলফা, তার মানে এম টু দি পাওয়ার জিরো, এল টু দি পাওয়ার বিটা, এরকম এল টু দি পাওয়ার বিটা, তাহলে এল টু দি পাওয়ার বিটা মানে হাফ, আর এইটা হচ্ছে আমার জি, তাহলে জি টু দি পাওয়ার মাইনাস হাফ। এইবার এই জিনিসটাকে আমি এইভাবে লিখতে পারি কে, আর এটা এম টু দি পাওয়ার জিরো, কিছুর পাওয়ারে যদি জিরো থাকে তাহলে সেটা ওয়ান হয়ে যায়, তাহলে এর ভ্যালুটা হচ্ছে যে ওয়ান। তাহলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি এল বাই জি। তাহলে এই কে কনস্ট্যান্টটা আমরা বলতে পারবো না। এবার ডাইমেনশনাল অ্যানালিসিসের একটা লিমিটেশনের মধ্যে এটা পড়ে যে যে কনস্ট্যান্টটা কি হবে সেটা আমি বলতে পারবো না, এক্সাক্ট ভ্যালুটা কনস্ট্যান্টের বলা পসিবল না, যেটা তোমাদের ইনফরমেটিভ কোশ্চেনে আসছে যে এক্সাক্ট কনস্ট্যান্টের ভ্যালুটা কি হবে সেটা আমরা ডাইমেনশনাল অ্যানালিসিস থেকে বলতে পারি না। এইবার আমি যদি টাইম পিরিয়ডে অরিজিনাল ফর্মুলাটা দেখি সেটা কি হয়, টি ইকুয়াল টু টু পাই রুট ওভার অফ এল বাই জি। তাহলে দেখো এই জায়গাটা দুজনেরই মিলে গেছে, কিন্তু এই যে টু পাই এটা কিন্তু ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে বলা যায় না, এটা ডাইমেনশনাল অ্যানালাইসিসের একটা লিমিটেশন। তাহলে এইভাবে কোনো একটা কোয়ান্টিটি, তাহলে এখানে কোনো একটা কোয়ান্টিটি যদি বাকি কোয়ান্টিটি গুলোর কি বলে, কোনো একটা কোয়ান্টিটি যদি বাকি কোন কোন কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে সেটা বলে দেয়, তাহলে তুমি এইভাবে ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে ফর্মুলা বের করতে পারবে। বেশ, এইবার দেখো ওই যে আর একবার ফার্স্ট যে স্লাইডটা আছে ওইখানে যাই। এইখানে দেখো একটা দুটো জিনিস পড়েছিলাম আমরা, একটা হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস আর একটা হচ্ছে ডিরাইভ কোয়ান্টিটিস। তাহলে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস কোনগুলোকে বলবো, যেগুলো হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, কারোর উপর ডিপেন্ড করবে না। আর ডিরাইভ কোয়ান্টিটিস কোনগুলোকে বলবো, যেগুলো এই ফান্ডামেন্টালের কম্বিনেশন তৈরি করে হবে। ঠিক আছে, যেমন ধরো ফোর্স, ফোর্স এর মধ্যে আমি যদি ডাইমেনশন অনুযায়ী দেখি তাহলে মাস কি কি আছে, মাস আছে, লেন্থ আছে আর টাইম আছে। তাহলে দেখো মাস লেন্থ টাইম তিনটেই হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, তাহলে এই তিনটের কম্বিনেশন দিয়ে ফোর্সটাকে আমি বানাতে পারছি। তারপরে যদি ওয়ার্ক ডান দেখো তাহলে সেটাও দেখো এটা, তাহলে তার মধ্যেও কি রয়েছে, মাস লেন্থ টাইম রয়েছে। তাহলে এইভাবে কম্বিনেশন দিয়ে যখন হবে, ফান্ডামেন্টাল গুলোর কম্বিনেশন দিয়ে যে কোয়ান্টিটিস গুলো আমরা তৈরি করব সেগুলোকে আমরা ডিরাইভ কোয়ান্টিটিস বলবো। তাহলে এই 7টা বাদে বাকি সবই তোমার ডিরাইভ কোয়ান্টিটিস হবে। বেশ, এইবার ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে একটা লিমিটেশন তোমাকে বললাম যেটা মনে রাখতে হবে, 2 নম্বর যে লিমিটেশনটা, ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে কিন্তু তিনটেই আমরা তিনটে কোয়ান্টিটির উপর যদি ডিপেন্ড করে তবেই আমরা বের করতে পারবো, সেটা হচ্ছে এম এল আর টি। কিন্তু 4টে যদি হয়ে যায় সেক্ষেত্রে আমরা ডাইমেনশনাল অ্যানালাইসিস থেকে বের করতে পারবো না। যেমন ধরো তোমরা সিম্পল পেন্ডুলাম পড়লে, এরকম কম্পাউন্ড পেন্ডুলাম আমরা পরে পড়বে। তো কম্পাউন্ড পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা হয় টি ইকুয়াল টু টু পাই রুট ওভার অফ আই বাই এম জি এল। ঠিক আছে, তাহলে এই ধরনের জিনিস কিন্তু তোমরা এখানে 4টে ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে। ঠিক আছে, তাহলে সেই ধরনের ফিজিক্যাল কোয়ান্টিটি ডাইমেনশন তোমরা এখান থেকে বের করতে পারবে না। বেশ, আজকে তোমাদের এতটাই থাকলো, পরের দিন। আচ্ছা, আর একটা জিনিস আছে ওটা বলে দিই, গিয়ে কমপ্লিট করবো ক্লাসটা তাহলে। সেটা হচ্ছে দেখো, ডাইমেনশনাল অ্যানালাইসিসে যে কনভার্সন সেখান থেকেও তোমার নিউমেরিক্যালস তাকে নিচ্ছে। তাহলে আমি এখানে বললাম যে কিউ ইকুয়াল টু কি হয়, এন ইউ। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে দুটো ইউনিট, ডিফারেন্ট ইউনিট সিস্টেম যদি ইউজ করি তাহলে এন ওয়ান ইউ ওয়ান ইকুয়ালস টু হচ্ছে এন টু ইউ টু। বেশ, তাহলে এখান থেকে আমি বলতে পারি এন টু ইকুয়াল টু এন ওয়ান ইউ ওয়ান বাই ইউ টু।
তাহলে এখান থেকে আমি বলতে পারি n1। এবার ইউনিট সিস্টেম 1টার জন্য আমরা 1 নোটেশন ইউজ করব। তাহলে এইটার পাওয়ারটা আমরা জানি না, তাহলে এর ডাইমেনশনটা আমরা ধরে নিচ্ছি আলফা, এর ডাইমেনশনটা আমি ধরে নিচ্ছি বিটা, আর এর ডাইমেনশনটা আমি ধরে নিচ্ছি গামা, আর নিচেরটা আমি 2 দিয়ে ডিনোট করব। এর ডাইমেনশন ধরে নিচ্ছি আলফা, এর ডাইমেনশন ধরে নিচ্ছি আমরা বিটা, এর ডাইমেনশন আমরা ধরে নিচ্ছি গামা। তাহলে এখান থেকে আমি এরকম লিখতে পারি n1 m1/m2 পাওয়ার আলফা, l1/l2 পাওয়ার বিটা, এইভাবে এটা লেখা যাবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা তুমি মাথায় রাখবে, এটা দিয়ে আমি নিউমেরিক্যালস এখানে করাবো। তাহলে ধরো আমি তোমাকে বললাম যে 1 নিউটন সমান কত ডাইন, সেটা এই ডাইমেনশনাল অ্যানালিসিস করে বের করো তো। তাহলে তখন তুমি কি করবে, যেটা বের করতে বলেছে সেটা 2 ধরবে, যেটা বের করতে বলেছে সেটাকে 2 ধরবে। তাহলে দেখো এই n2 মানে এটা বার করতে বলেছে, তাহলে এইটা তুমি জানো না, এইটা n1, এইটা n1, এইটা হচ্ছে, বেশ দাঁড়াও তার আগে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে এর যে, যেহেতু এটা হচ্ছে ফোর্স, যেহেতু এটা হচ্ছে ফোর্স, তাহলে আলফা বিটা গামা এই তিনটের ভ্যালু তুমি জানো। ডাইমেনশন অনুযায়ী ফোর্সের ডাইমেনশন হচ্ছে ml (10⁻²)। তার মানে এই কেসে আলফা হচ্ছে 1, বিটা হচ্ছে 1, আর গামা হচ্ছে আমার -2। যে কোয়ান্টিটিটার কনভার্সন দেবে সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটার ডাইমেনশনটা আগে বসিয়ে নেবে। বেশ, এরপরে কি করবে, n1 এর জায়গায় দেখো এইটা হচ্ছে আমার n1, তাহলে এটা n1টা আমার কত 1, n1টা হচ্ছে আমার 1। বেশ, এইবার 1 নম্বর সিস্টেম যেটা আছে সেটা আমি এসআই ইউনিট ইউজ করেছি, আর 2 নম্বর সিস্টেম যেটা আছে সেটা আমি সিজিএস ইউনিট সিস্টেম ইউজ করেছি। তাহলে 1 নম্বরে মাসের কি হবে এসআই, তাহলে 1 কেজি, m2 তাহলে এটা সিজিএস, তাহলে 1 গ্রাম। বেশ, তারপরে দেখো এটা 1 মিটার এসআই, এটা 1 সেন্টিমিটার সিজিএস, আর সেকেন্ড সিজিএস এসআই দুটোরই সেকেন্ড হচ্ছে 1 সেকেন্ড 1 সেকেন্ড করে। তাহলে এটা যদি আমি কনভার্সন করি, তাহলে দেখো 1 থাকলো, 1 কেজি মানে এটা 1 কেজি মানে হচ্ছে 10⁻³ গ্রাম। বেশ, তাহলে গ্রাম গ্রাম ক্যান্সেল হয়ে গেল। আবার দেখো 1 মিটার মানে হচ্ছে 10⁻² সেন্টিমিটার, সেন্টিমিটার সেন্টিমিটার কেটে গেল, আর সেকেন্ড সেকেন্ড তো কেটে যাবে, তাহলে 10⁻³ আর 10⁵2, তাহলে হচ্ছে টোটাল হচ্ছে 10⁵। তাহলে n2 এর ভ্যালুটা কত হবে 10⁵। দেখো এখানে বসিয়ে দাও, তো এই রিলেশনটাই কিন্তু হয়, 1 নিউটন ইকুয়াল টু 10⁵ ডাইন, এটাই হয়। ঠিক আছে, তাহলে তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক দিচ্ছি যে এই প্রসেসে তোমরা 1 জুল ইকুয়ালস টু কত আর্গ হয় সেইটা বের করবে। 1 জুল ইকুয়ালস টু কত আর্গ হয় সেইটা বের করবে। এখানে তুমি ওয়ার্ক ডানের ডাইমেনশন তো মুখস্থ রাখতে বলেছি, ml²(10⁻²), তাহলে এগুলো বসিয়ে এই প্রসেসে তুমি করবে। তারপরে আমরা পরের দিন এইখান থেকে নিউমেরিক্যালস গুলো সলভ করব। আজকে তোমার এই পার্টটা থেকে যে থিওরিটা ছিল সেটা সব আমি কমপ্লিট করে দিলাম।